এই অধ্যায়টি হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটি অধ্যায় এবং এই অধ্যায় থেকে কিন্তু অনেক এমসিকিউ প্রশ্ন এখানে থাকেই এবং যাদের নাকি এখানে কনসেপ্ট ক্লিয়ার নেই তারা একটু এটা দেখতে পারো। আর যারা অ্যাডভান্সে যারা পড়াশোনা করছো ইতিমধ্যে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা এগুলো মানে পড়াশোনা করে আছো আর কি, ওদের এগুলো কিন্তু প্রয়োজন নেই, তারা এগুলো আর দেখার কোনো অর্থ নেই। তা আমরা শুরু করছি আজকে এই পরমাণুর স্ট্রাকচার নিয়ে। ওকে, তো আগে আমরা দেখে নেবো যে ডাল্টনের যে মূল যে স্বীকার্যগুলো ছিল ওগুলো কী কী ছিল। ওকে, 1 নম্বর স্বীকার্য এখানে কী ছিল, যে প্রতিটি মৌলিক পদার্থ অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য নিরেট কণা দিয়ে তৈরি। এই ক্ষুদ্রতম কণাকে বলা হয় পরমাণু। ঠিক আছে, ওনার বক্তব্য ছিল, যদি এগুলো পরবর্তীকালে ভুল প্রমাণিত হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু ওনার একটা স্বীকার্য ছিল। একই মৌলিক পদার্থের সকল পরমাণু ওজন এবং অন্য ধর্ম প্রায় একই হয়। একই মৌলিক পদার্থের সকল পরমাণুর ওজন এবং ধর্ম একই হবে। ওকে, আর হচ্ছে কী ছিল, যে 3 ছিল হচ্ছে বিভিন্ন মৌলিক পদার্থের পরমাণুর ওজন এবং ধর্মগুলো হচ্ছে হবে ভিন্ন ভিন্ন। নাম্বার 4 ছিল কি, রাসায়নিক বিক্রিয়ায় পরমাণুর বিভাজন হয় না, তখন ধারণা ছিল কোনো রাসায়নিক বিক্রিয়া দিয়ে পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায় না, এটা একটা স্বীকার্য ছিল। আর নাম্বার 5 ছিল কি, 5 হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন মৌলের পরমাণুগুলো পূর্ণ সংখ্যার অনুপাতে যুক্ত হয়। এর অর্থ হচ্ছে আমার 1 ভাগের সঙ্গে 2 ভাগ বা 3 ভাগ যুক্ত কখনোই হাফ, 1/4 বা 1/3 এমন করে যুক্ত হবে না। ওকে, এমন ছিল। আর নাম্বার 6 ছিল কি, যৌগিক পদার্থ গঠনের সময় উপাদান মৌলগুলি যে ওজন অনুপাতে যুক্ত হয় তা ওদের পরমাণুগুলির ওজনের অনুপাতে যুক্ত হয়। অর্থাৎ কোনো মৌলের পরমাণুগুলোর ওজনের যে অনুপাত, সেই অনুপাতেই ওগুলো পরস্পর যুক্ত হয়ে যৌগ সৃষ্টি হয়। এটা ছিল এগুলো আমাদের স্বীকার্য। এটা দেখবো যে পরমাণুটা কাকে বলবো, আমরা পরমাণু কাকে বলবো। কোনো মৌলের যে ক্ষুদ্রতম কণাতে ওই মৌলের সকল ধর্ম বর্তমান আছে তাকে আমরা বলবো হচ্ছে ওই মৌলের পরমাণু। এবং অবশ্যই যেই অংশটি, যে কণাটি তার সমস্ত ধর্ম বজায় রেখে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয়, অর্থাৎ রাসায়নিক অংশ নিলে পরে ও ধর্মগুলো বজায় রেখে অংশ নেবে। তো এমন যে কণাটি হয় মৌলিক পদার্থের, তাকে আমরা বলবো হচ্ছে ওই পদার্থের পরমাণু। ক্লিয়ার? এবার দেখবো হচ্ছে আমরা পরমাণুর নিউক্লিয়াসের গঠনটা কী আছে একটু আমরা এখান থেকে দেখে নেব। খুব সংক্ষেপে আমরা এখান থেকে নিউক্লিয়াসের গঠনটা দেখে নেব। পরমাণু অবিভাজ্য, এই ধারণা আধুনিক বিজ্ঞানের পরিত্যক্ত, অর্থাৎ পরমাণুকে ভাঙা সম্ভব, এটি অবিভাজ্য নয়। প্রমাণিত হয়েছে যে আরও 3টি ক্ষুদ্র কণা দিয়ে পরমাণু গঠিত হয়। সেই 3টি পরমাণু কি কি? একটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা হচ্ছে প্রোটন, আরেকটা হচ্ছে নিউট্রন। এগুলোকে এদের বলা হয় মৌলিক কণা। পৃথিবীর সমস্ত পদার্থের পরমাণুই এই 3টি কণা দিয়েই তৈরি। এর কিছু ব্যতিক্রম আছে। একটা হচ্ছে সাধারণ হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই, এটা অবশ্যই খেয়াল রেখো, এমসিকিউ প্রশ্ন থাকতেই পারে যে কোন পরমাণুতে নিউট্রন নেই। আর প্রোটন ও নিউট্রন কণাকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়ন, এটাও একটা প্রশ্ন থাকে যে নিউক্লিয়নটা কাকে বলে। প্রোটন ও নিউট্রন এই দুটোকে একসঙ্গে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়ন। এবার আমরা দেখে নেব যে আধুনিক যে বর্তমান যে কণাগুলো আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের আধানের প্রকৃতি কী, মানে কোনটি কোন ধরনের আধান আছে, এদের আধানের পরিমাণটা কি, কতটা করে থাকে, এদের ভর কতটা করে আছে এবং এদের ভর ইলেকট্রনের ভরের কত গুণ বা এক্সট্রা কিছু আছে, ওটা আমরা একটু সংক্ষেপে দেখে নেব। এক নম্বর হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের আধানটা হচ্ছে ঋণাত্মক, মানে নেগেটিভ চার্জ যুক্ত হচ্ছে ইলেকট্রন। এই আধানটা হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম। এটা অবশ্যই, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, এর থেকে এমসিকিউ থাকেই। ভরটা কত আছে? ভর হচ্ছে আমার 9.11 × 10⁻31 কিলোগ্রাম। ওকে, আর ইলেকট্রনের ভরের কত গুণ? সমান, এটা তো ইলেকট্রন 1 গুণ, মানে সমান আর কি, এটা তো ইলেকট্রন। আর মন্তব্যে কি আছে? আধানের ক্ষুদ্রতম একক এটি, ভর নগণ্য, সব থেকে ছোটো হচ্ছে ইলেকট্রন। ক্লিয়ার? তার চেয়ে হচ্ছে প্রোটনে। প্রোটনটা কি? এটি হচ্ছে ধনাত্মক।
ইলেকট্রন নেগেটিভ, প্রোটন হচ্ছে পজিটিভ। এর হচ্ছে আধানটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, ওর সঙ্গে সমান। ইলেকট্রন যা আধান, প্রোটনেরও সেই একই আধান। এখানে ওটা হচ্ছে নিস্তড়িত, যতটা থাকে নেগেটিভ ঠিক অত থাকে হচ্ছে পজিটিভ, ফলে এটা হচ্ছে নিস্তড়িত। আর ভরটা কি আছে, ভর হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। এটি হচ্ছে ইলেকট্রনের ভরের 1837 গুণ, অনেকখানি ভারী এটি ইলেকট্রন থেকে। ওকে, আর ইলেকট্রনের আধানের সমান, কিন্তু আধানের মানটা হচ্ছে ওর মানের বিপরীত। ইলেকট্রনটা নেগেটিভ আর প্রোটনটা হচ্ছে পজিটিভ। এবার দেখবো হচ্ছে নিউট্রনটা কি। নিউট্রনটা হচ্ছে তড়িৎ নিরপেক্ষ, এর কোনো চার্জ নেই, মানে এটা না নেগেটিভ না হচ্ছে পজিটিভ, কোনো রকম চার্জ এতে থাকে না। আর আধান হচ্ছে শূন্য, যেহেতু নিশ্চয়ই এর কোনো চার্জ নেই আর কি। আর ভর কত, ওর থেকে আরেকটু বেশি, 1.6750 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। এটি হচ্ছে ইলেকট্রনের ভরে 1839 গুণ। ফলে নিউট্রনের ভরটা হচ্ছে প্রোটনের ভরের থেকে সামান্য পরিমাণে বেশি। তার মানে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই তিনটের মধ্যে সবথেকে ভর হচ্ছে বেশিকার নিউট্রনের। ক্লিয়ার? যাবো গিয়ে নেক্সট অংশে। এবার দেখে নেবো আমরা যে পরমাণুর মডেলটি কীরকম হয় গ্রহের সঙ্গে মিল রেখে। সৌরজগতে কি হয়, সূর্য থাকে মাঝখানে, ওই সূর্যকে মাঝখানে রেখে সবাই ওগুলো অবস্থিত হচ্ছে, সমস্ত গ্রহগুলো। বর্তমানে পরমাণুর যে মডেলটি কল্পনা করা হয় তার সঙ্গে কিন্তু হচ্ছে সৌরজগতে কিছুটা সাদৃশ্য আছে, সেই জন্য একে আমরা বলবো হচ্ছে গ্রহগত পরমাণু মডেল। এর কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা কী আছে, সকল পদার্থের পরমাণুই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে গঠিত। কিছু ব্যতিক্রম আছে, শুধু সাধারণ হাইড্রোজেন পরমাণু কোনো নিউট্রন থাকে না, এটা খেয়াল রেখো। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে পরমাণু হবে নিস্তড়িত, ওতে ইলেকট্রন যা থাকে প্রোটনও সেম থাকে, ফলটা হবে নিস্তড়িত। অতএব যে কোনো পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা থাকবে সমান, এটা কোনো চেঞ্জ হয় না। আর ইলেকট্রনগুলির আধান এবং প্রোটনগুলির আধানের মান হচ্ছে সমান এবং বিপরীত, তাই হচ্ছে একে অপরকে প্রশমিত করে দেয়। নাম্বার 3তে কি আছে, নাম্বার 3 আছে প্রতিটি পরমাণুর সমস্ত ধনাত্মক আধান এবং ভর পরমাণুর কেন্দ্রে এক ক্ষুদ্র স্থানে অবস্থান করে। সমস্ত পরমাণুর ভরটি আর ধনাত্মক আধানটি থাকে হচ্ছে পরমাণুর কেন্দ্রে। ওকে, একে বলা হয় পরমাণু কেন্দ্রক বা বলা হয় নিউক্লিয়াস, এটি মাথায় রেখো। তো নিউক্লিয়াস থাকে কোন আধান, থাকে হচ্ছে প্রোটন, মানে ওখানে থাকে পজিটিভ আধান থাকে ওখানে। আর প্রোটন ও নিউট্রন দিয়ে হচ্ছে এই কেন্দ্রকটি গঠিত হয়। তার মানে আমাদের পরমাণু কেন্দ্র থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর বাইরে থাকে হচ্ছে ইলেকট্রনগুলো। ক্লিয়ার? আর ব্যতিক্রম কি আছে, সাধারণ হাইড্রোজেন, এতে কোনো নিউট্রন থাকে না, এটা আমরা দেখেছি। ইলেকট্রনগুলির ভর অতি নগণ্য, একেবারে কম, ওগুলো উপেক্ষা করা যায়। নিউক্লিয়াসের ধনাত্মক আধান ইলেকট্রনগুলির মোট ঋণাত্মক আধানের সঙ্গে সমান হয়। ইলেকট্রনের আধানকে একক ধরলে যদি কোনো পরমাণুতে জেড সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে ওর নিউক্লিয়াসে আধান হবে হচ্ছে +Z। ওকে, ইলেকট্রন যা থাকবে আধান আমাদের নিউক্লিয়াস তাই থাকবে, শুধু ওটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। ইলেকট্রন থাকে হচ্ছে Z, মানে -Z অ্যাকচুয়ালি, তাহলে ওর আধানটা হচ্ছে +Z একক। নিউক্লিয়াসের তুলনায় নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় খুবই ক্ষুদ্র হয়, অতএব পরমাণু নিরেট নয়, পরমাণু হচ্ছে বেশিরভাগ স্থান হচ্ছে ফাঁকা। কেননা ইলেকট্রনগুলো হচ্ছে বাইরে চারপাশ দিয়ে ঘুরছে, আর মাঝখানে থাকছে নিউট্রন আর হচ্ছে প্রোটন, ফলে ওর অনেক জায়গা হচ্ছে ফাঁকা, এগুলো কিন্তু নিরেট নয়। নাম্বার 5-এ কী আছে, পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের বাইরে থাকে, এই জন্য পরমাণুর ভেতরের ইলেকট্রনগুলিকে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন বলা হয়। প্রকৃতপক্ষে কি, নিউক্লিয়াসকে কেন্দ্র করেই ইলেকট্রনগুলি বৃত্তাকার কক্ষপথে তীব্র বেগে ঘোরে, এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। তারপরে কি আছে, কক্ষপথগুলি ব্যাসার্ধ বিভিন্ন হওয়ায় ইলেকট্রনগুলি
নিউক্লিয়াস থেকে সমান দূরত্বে থাকে না। বিভিন্ন কক্ষ আছে আর কি, সামনে একটা, এরপর আর একটা, এরপর আর একটা, বা এভাবে আছে, ফলে এগুলো সমান দূরত্বে থাকছে না। নাম্বার 6 কি আছে, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে ঘিরে যে কোনো কক্ষপথ আবর্তন করতে পারে না, এদের ফিক্সড কক্ষপথ আছে। ওকে, তারা কেবল কয়েকটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে, এদের বলা হয় সুস্থিত বা স্থায়ী কক্ষ। মাথায় রেখো। নাম্বার 7 কি আছে, নিউক্লিয়াসের ধনাত্মক আধান এবং ইলেকট্রনগুলির ঋণাত্মক আধানের মধ্যে যে আকর্ষণ বল থাকে, ওই আকর্ষণ বলগুলি ইলেকট্রনগুলিকে পরমাণুর মধ্যে আবদ্ধ রাখে, আকর্ষণ বলটাই ওকে আটকে রাখে। অতএব ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের যত সামনের কক্ষপথে থাকবে তত দৃঢ়ভাবে তারা পরমাণুর মধ্যে আবদ্ধ থাকবে। সামনে আছে, আকর্ষণটা ওখানে বেশি, ফলে বেশি ওরা আবদ্ধ থাকবে। সবচেয়ে দূরে যেটা আছে ওটি থাকে অনেকখানি দূরে, ফলে কক্ষপথ অনেকখানি দূরে হওয়ার জন্য ওর কিন্তু আকর্ষণ অনেক কম হয়, ফলে ওটি থাকে শিথিলভাবে আবদ্ধ, আলগা অবস্থা থাকে ওটা। নাম্বার 8 কি আছে, নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলি মোট 7খানা কক্ষপথে থাকতে পারে, মোট 7টাতে, তো বেশি সম্ভব না। অর্থাৎ কক্ষপথগুলো আছে না, 1 2 then 3, এভাবে মোট 7খানা কক্ষপথ হওয়া সম্ভব। আর এই কক্ষপথগুলোকে হচ্ছে 1 2 3 4 এভাবে 7 সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। আর সংখ্যাগুলোকে হচ্ছে আমরা বোঝাই n দিয়ে, আমরা এগুলোকে n দিয়ে আমরা এগুলোকে বোঝাই, যেখানে n হচ্ছে 1 2 3 থেকে 7 অবধি হয়, মানে n এর মান 1 2 3 থেকে 7 অবধি হয়। হ্যালো, একে আমরা বলি যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই এনকে আমরা বলি হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মানে কতগুলো কক্ষ আছে, এই কক্ষটাকে আমরা বলি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। ক্লিয়ার? যতগুলো আমার কক্ষ আছে। এবার এই কক্ষপথগুলোকে আমরা নাম দিয়েছি, যেমন ধরো কে এল এম এন ও পি নাম দিয়েছি আমরা এগুলো। এবার 1 নাম্বারটা হচ্ছে কে কক্ষ, 2 হচ্ছে এন কক্ষ, 3 হচ্ছে এম কক্ষ, 4 হচ্ছে এন কক্ষ, এইভাবে আমরা নাম দিয়েছি আমরা, ঠিক আছে। এই কক্ষপথগুলিকে আমরা সাধারণত আমরা বলি হচ্ছে শেল বা বলি হচ্ছে খোলক। ওকে, এবার দেখো বিভিন্ন কক্ষপথে কিন্তু ইলেকট্রনগুলোর শক্তি কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এন এর মান যত বাড়ে, মানে যত দূর হচ্ছে 5 6 7, যত বেশি বাড়ছে ততগুলো কক্ষগুলো হচ্ছে অনেক বড় হয়ে যায়, সামনেটা ছোট, পরেরটা আরও বড়, পরেরটা আরও বড় হচ্ছে, ক্রমশ হচ্ছে বাড়ছে। ফলে কে কক্ষপথ সব থেকে ছোট, কে সব থেকে সামনে হচ্ছে ওরা ছোট কে, দেন এল আর বড়, এম আর একটুখানি বড় হবে। ওকে, সুতরাং এই কক্ষপথ ইলেকট্রন শক্তি সবথেকে হচ্ছে কম, ইলেকট্রনের শক্তি সবথেকে কম হচ্ছে আমার সামনের কক্ষপথে। অবশ্যই মাথায় রেখে দিও যে কোন কক্ষপথে শক্তি সবথেকে কম থাকে। হলো, কে কক্ষপথে ইলেকট্রনের শক্তি সবচেয়ে কম, ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রেখে দিও এটি। হলো, একটি কক্ষপথে একাধিক ইলেকট্রন থাকতে পারে, কিন্তু ইচ্ছে মতো থাকা সম্ভব না। একে বেশি থাকা সম্ভব, কিন্তু ইচ্ছে মতো অগণিত থাকা সম্ভব, একটা নিয়ম আছে, নিয়মটা আমরা দেখাবো। আমরা প্রত্যেকটি কক্ষপথে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকা সম্ভব তার একটা নিয়ম আছে। এই সংখ্যাটা হচ্ছে আমরা নির্ণয় করতে পারি 2n², এই সূত্র দিয়ে। 2n², মানে n এর ভ্যালু হচ্ছে আমার 1 2 3 4 5 6 7, মানে যে কক্ষপথে আছে সেই কক্ষপথ হচ্ছে n, মানে ধরো প্রথম যে কক্ষটি আছে ওখানে থাকবে কটা থাকবে 2 × n², 2 × x² মানে 2 × 1 মানে 2, অর্থাৎ ফার্স্ট যে কক্ষ কে কক্ষ ওখানে থাকবে হচ্ছে কেমন থাকবে 2 × হচ্ছে 1² মানে হচ্ছে 2 × 1, দ্যাট মিনস 2, ঠিক কি না। আবার যে সেকেন্ড যে কক্ষপথ হবে ওর n হচ্ছে 2, মানে 2 × হচ্ছে 2² মানে 2 × 4 2 8 থাকবে হচ্ছে 8টা। ক্লিয়ার না? অর্থাৎ n এর মান যত হবে তার উপর ভিত্তি করে হবে আমার মোট কতগুলো ওখানে ইলেকট্রন থাকবে। তবে এর একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে কি হবে যে একটি কক্ষপথ সর্বাধিক থাকতে পারে 2n², কিন্তু এর একটা নিয়ম আছে, n এর মান 4-এর বেশি হলেও সেই কক্ষপথে ইলেকট্রন 32-এর বেশি হওয়া সম্ভব না। অর্থাৎ 1 2 3 4 হওয়াই সম্ভব, যদি ওটা 4-এর বেশি
হয়ে যায়। 5 হলে পরে 2 × 5 স্কোয়ারটা আসবে না, 26 স্কোয়ারটা আসবে না, 27 স্কোয়ারটা কিন্তু আসবে না, ওগুলো হচ্ছে ভুল। ওকে, ফলে সেক্ষেত্রে আমার কক্ষপথের সংখ্যা আমার ওখানে বাড়তে পারে, 5, 6, 7 আছে, কিন্তু ওগুলো আমার থাকবে 32 করে, এর বেশি হওয়া সম্ভব নয়। ওকে, আর যে কোনো পরমাণু সবচেয়ে বাইরের কক্ষপথে 8টি বেশি ইলেকট্রন থাকতে পারে না। যে কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে 8টাই ম্যাক্সিমাম থাকা সম্ভব, তার বেশি থাকা ওখানে সম্ভব না। আর সবচেয়ে বাইরের কক্ষপথের ঠিক আগের কক্ষপথে 18টির বেশি ইলেকট্রন থাকতে সম্ভব না। এগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু একেবারে মাথার মধ্যে রেখে দিয়ে এগুলো, ঠিক আছে। যে এনের মান 4 হলে পরে ওর মধ্যে 30টি বেশি সম্ভব না, 1 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট। 8টি বেশি, তারপরে যে লাস্ট যে কক্ষপথটি হয় ওখানে 8-এর বেশি হওয়া সম্ভব না, ভীষণ ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। আর সবচেয়ে বাইরের আগেরটাতে হচ্ছে 18-র বেশি হওয়া সম্ভব না। এই 3টে কিন্তু পয়েন্ট অবশ্যই মাথায় রাখবে। এবার আমরা দেখে নেব যে সৌরজগতের সঙ্গে এই পরমাণুর গঠনের কোন কোন সাদৃশ্য আছে বা বৈসাদৃশ্য আছে, এগুলো আমরা দেখব। এগুলো হচ্ছে আমরা প্রত্যেকে ছোটোবেলায় শিখেছি, ফলে এগুলো নিয়ে আমি আলোচনা করলাম না, যেহেতু আমরা এগুলো প্রত্যেকে মাধ্যমিক পড়াশোনা করেছি, তাই আমরা এটা আলোচনা করছি না। ওকে, 4টি পার্থক্য আছে, পার্থক্যগুলো এখানে দেখে নিয়ে একটুখানি, আমি এখানে স্ক্রিনে দাঁড় করিয়ে দিয়েছি, দেখে নিয়ে এগুলো, অসুবিধা নেই, এগুলো প্রত্যেকে এগুলো জানি। এর থেকে কোনো MCQ আসার সম্ভাবনা নয়, ঠিক আছে। আকর্ষণ একটু দেখে নিও, যে পরমাণু হয় হচ্ছে তড়িৎ আকর্ষণ বল, ওখানে হয় আকর্ষ বল, এটা তফাৎটা আছে, এই সমস্ত কিছু আছে। তাহলে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। তোমরা জানিও এই ধরনের কনসেপ্ট বিল্ডিং যে আমি চ্যাপ্টারগুলো নিয়ে আসছি, তোমাদের এগুলো কেমন লাগছে। যারা ইতিমধ্যে সায়েন্স নিয়ে পড়ছো বা তারা পড়াশোনা করেছো, তারা তো এগুলো অসুবিধা নেই। যারা নাকি আর্টস ব্যাকগ্রাউন্ড, এদের তো এগুলো একটু অসুবিধা হয়তো হবে, যেহেতু অনেকদিন আগে ওগুলো পড়াশোনা করেছো, একটু হয়তো অসুবিধা আসতে পারে। তাহলে তোমরা এগুলো জানিও যে এগুলো তোমাদের কীরকম লাগছে, আর আমি তোমাদের উত্তর অপেক্ষায় থাকবো। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, আরও একবার থ্যাংক ইউ সো মাচ।